দিয়েও চলে যায়, আরেকটা সরকার তো হতে হবে, কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। ওনার যান বাঁচানোর জন্য যেতে পারেন, ওই যে মহসিন ভাই বললো পালিয়ে যাবে, তো আমি এটা এখনো বিশ্বাস করি না যে ওনারা পালিয়ে যাবেন, কারণ ওনারা 1 বছর সময় পেয়েছেন, 1 বছরের রেজাল্টটা আমরা এই আগস্ট মাসে পেয়ে যাব। বঙ্গবন্ধু থাকতেন তাহলে পাকিস্তানের কি ক্ষতি হতো? আজকে পাকিস্তান ভেঙে মুসলিম উম্মা থেকে শুরু করে, আমি একেবারে জামাত পছন্দ করি না, কিন্তু মুসলিম উম্মা বা মুসলমানদের মধ্যে যে ভাগ, এইটা বিরাট আকারে সুযোগ করে দিয়েছে হিন্দুত্ববাদী দেশকে। এটা আমাদের বুঝতে হবে। পেপার তৈরি করছি, এখানে স্বতন্ত্র প্রার্থী সরাসরি একটা মার্কা নিবে ইয়ের থেকে, ইলেকশন কমিশন থেকে। সকল স্বতন্ত্র কত পেল এটাও বের করা সম্ভব। একাধিক স্বতন্ত্র দাঁড়ালে কি হবে ওটাও আমরা এখানে সাজেস্ট করছি, কারণ এটা তো নতুন করে বাংলাদেশে অল্টার করে নিতে হবে। এখন জুলাই আগস্টের অভ্যুত্থান যদি ব্যর্থ হয়, তার রেজাল্ট যদি আমরা না পাই, তাহলে যেটার আশঙ্কা মহসিন ভাই করেছেন, তাহলে কি শুধু সরকার দায়ী হবে? ইতিহাসে কি বড় দল কে ছিল তখন? মহসিন ভাই ছোট দল ছিল, আমি ছোট দল ছিলাম, বড় দলটা কে ছিল? তাদের কি ভূমিকা নাই এই ব্যর্থতা রোধ করার? সেই ভূমিকা কি আপনারা পালন করছেন? আপনাদের চাঁদাবাজের কথা বললে বলেন ওই দলও চাঁদাবাজ করে, আমরাও করব, এটা তো যুক্তি হতে পারে না। এবং মানুষ আর বোকা নাই, মানুষের মধ্যে পরিবর্তন আসছে, ভোটারের মধ্যে পরিবর্তন আসছে, 5 কোটি নতুন ভোটার আসতেছে। আপনারা ওই অতীতের অঙ্ক নিয়ে যদি বসে থাকেন, তাহলে দল গুছাতে পারবেন না। সময় খুব একটা ভালো সময় আসছে না। আমরা যেই কথাগুলো বলতাম আওয়ামী লীগ সহ্য করতো না, আওয়ামী লীগ নিত না। আওয়ামী লীগের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, আপনারা আওয়ামী লীগকে অনুকরণ করছেন, আওয়ামী লীগের কাছে শিক্ষা নিচ্ছেন না। আর ছোট দলকে আওয়ামী লীগও তাচ্ছিল্য করতো, ছোট দলকে ডেকে নিয়ে বগল দাবা করে আঁচলের নিচে নিয়ে ওই নৌকা কপালে লাগাই দিয়ে, মশালের জায়গায় নৌকা, উমুকের জায়গায় নৌকা দিয়ে ওনারা পাশ করে নিয়ে জোট করেছেন। একা একা বিএনপি আওয়ামী লীগ রাজনীতিও করতে পারেনি। আর এই জামাতকে নিয়ে আপনারা করেছেন টানাটানি, এই দুই দল। তখনই জামাত বড় হয়েছে, আস্তে আস্তে মন্ত্রী হয়েছিল 2 জন। চাঁদাবাজির কথা বলেন, জামাতের 2 জন মন্ত্রীর কোনো করাপশনের কোনো প্রমাণ নাই বাংলাদেশে। জিয়াউর রহমানের ব্যাপারে কোনো করাপশনের কোনো ইতিহাস নাই। কিন্তু আপনারা যদি কল্পনা করেন যে এটা জিয়াউর রহমানের বিএনপি, এটা খালেদা জিয়ার বিএনপি, তাহলে ভুল করবেন। এটা তারেক জিয়ার বিএনপি কিনা সেটা তারেক জিয়া আসলে দেখতে পাবে, যে কতজন তার কথা না শুনে চাঁদা খেয়েছে, মানুষ মেরেছে, রেপ করেছে, এগুলো উনি হিসাব নিচ্ছেন, হয়তো পাচ্ছেন। কিন্তু ওই তারেক জিয়ার বিএনপিও আছে কিনা এটা আপনারা যদি খেয়াল না করেন, আমরা বললে, তাহলে তো আমাদের কিছু করার নাই। তো সুতরাং পরিশেষে একটি কথা বলবো, যে আজকে আমরা যদি রেষারেষি করি, আজকে আমরা যদি ছোট দল বড় দল করে এখানে ঝগড়া করি, তাহলে ইউনূসের মতো লোকরা এসে তো হালুয়া খাবেই। তো সুতরাং সব দলকে আপনারা ডাকেন, আপনার নেতা নেত্রীকে বলেন যে এই মুহূর্তে সব দলকে ডাকেন, দেখি কাদের কি মতামত। আমরা বলি, ওনারা কথা বলে আমরা একটা জাতীয় ঐক্য তৈরি করি দেশটাকে বাঁচানোর জন্য। এই ব্যর্থতার দায় প্রত্যেকটা মানুষকে নিতে হবে, প্রত্যেকটা দলকে নিতে হবে, প্রত্যেকটা গোষ্ঠীকে নিতে হবে, প্রশাসনকে দিতে হবে। এটা একার ইউনূসের না। আজকে ইউনূস যদি সেনাবাহিনীর কাছে দায়িত্ব দিয়েও চলে যায়, আরেকটা সরকার তো হতে হবে, কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। ওনার যান বাঁচানোর জন্য যেতে পারেন, ওই যে মহসিন ভাই বললো পালিয়ে যাবে, তো আমি এটা এখনো বিশ্বাস করি না যে ওনারা পালিয়ে যাবেন, কারণ ওনারা 1 বছর সময় পেয়েছেন, 1 বছরের রেজাল্টটা আমরা এই আগস্ট মাসে পেয়ে যাব। আর এই যে আতঙ্ক এই আগস্ট নিয়ে, এইগুলো আমি রাজনৈতিক বলে মনে করি। এটা যে কোনো সময় উঠায় ফেলে, যে সময় ঢুকায় ফেলে। তবে আমি দৃঢ়ভাবে, খুব শক্তভাবে বলতে চাই, যত দ্রুত সম্ভব এই সরকার এনসিপির পেছন থেকে বেরিয়ে আসা উচিত। তাদেরকে পরিষ্কার হওয়া উচিত যে এনসিপি অন্য ছোট বড় সকল রাজনৈতিক দলের মতো কাজ করবে। আর হাবিব ভাইকে অনুরোধ করব, এনসিপির পাশে গিয়ে বেঞ্চে বসেন না, এনসিপিকে এনসিপির মতো ব্যবহার করেন। আপনার নেতাদেরকে বলেন, আপনাদের মনে হয় এই সালাউদ্দিন ছাড়া আর কোনো নেতা নাই যে ওখানে গিয়ে ওনাকে পাঠাতে হবে, আর ওনাকে বিতর্কিত একজন নেতা। আপনার মতো লোক ওখানে যায় না, আমি দেখি নাই। তা আপনারা এটা বলেন যে এনসিপি আর আমাদেরকে সালাউদ্দিনকে পাঠায়, ওনারা যায় না, সিনিয়র নেতারা যায় না। হ্যাঁ, সে সিনিয়র আছে, যায় না, কারণ এটার অন্য কোনো কৌশল থাকতে পারে, বা উনি ভালো বক্তা, উনি ভালো বলেন, কিছুটা হতে পারে। কিন্তু জনগণের কাছে ইমেজ তো এই সালাউদ্দিনের ইমেজের চেয়ে তো হাবিব ভাইয়ের ইমেজ বেশি। হাবিব ভাইয়ের ব্যাপারে তো কোনো রকম বদনাম নাই, কোনো নাটক নাই, কোনো চাঁদাবাজি নাই, কোনো আপোষ করার ইতিহাস নাই হাবিব ভাইয়ের। তো সুতরাং এইরকম তেগী নেতাদের বাদ দিয়ে আপনাদের, আমি প্রায়ই শুনি হাবিব ভাই এই বক্তৃতা দেয়, অনেকে কথা বলে, ফেসবুকে বলে যে বিএনপির যাদের খবর ছিল না তারা এখন সামনের সারিতে বসে, যারা তেগী নেতা তারা জায়গা পায় না। এই কথাগুলো আমরা বাইরে থেকে শুনি। তো
তা আপনারা যারা ত্যাগী নেতা তারা একটা প্রেসার ক্রিয়েট করেন সরকারের প্রতি, নিজের দলের প্রতি, এবং রাজনীতিটা ঠিক করেন। এই পর্যন্ত বাংলাদেশ, এই যে বললো মুসলিম লীগের নেতা যে বাংলাদেশ স্বাধীন হতো না ইস্ট পাকিস্তান না হলে, আর ইস্ট পাকিস্তানে পাকিস্তান ভুল রাজনীতি না করলে ভারত এই ক্রেডিট নিত না, আর আপনারাও যুদ্ধে যেতে হতো না। তারা যদি সব প্রায় ইলেকশনে পাশ করেছে আওয়ামী লীগ বা বাঙালিরা 54% আমরা ছিলাম, তো এখন ওইখানে এটা যদি পাকিস্তান বুঝতো যে আমরা ভুল রাজনীতি করলে এটা অন্য দেশের হাতে চলে যাবে একটা অংশ, এই বুঝে যদি রাজনীতি করতো, তা আজকে তো বাংলাদেশ মুসলিম লীগ এবং জামাতে ইসলাম হিরো থাকতো এবং বঙ্গবন্ধু প্রাইম মিনিস্টার হয়ে যেতেন যদি তারা সঠিক রাজনীতি করতো। 5 বছর প্রাইম মিনিস্টার যদি বঙ্গবন্ধু থাকতেন তাহলে পাকিস্তানের কি ক্ষতি হতো? আজকে পাকিস্তান ভেঙে মুসলিম উম্মা থেকে শুরু করে, আমি একেবারে জামাত পছন্দ করি না, কিন্তু মুসলিম উম্মা বা মুসলমানদের মধ্যে যে ভাগ, এইটা বিরাট আকারে সুযোগ করে দিয়েছে হিন্দুত্ববাদী দেশকে। এটা আমাদের বুঝতে হবে, যে দিয়ে দুই দিক দিয়ে আমরা ধরতে পারতাম। সুতরাং না হই ভারত না হই পাক, বাংলাদেশটা আমার থাক। আপনার নেতা স্লোগান দিয়েছে রিসেন্টলি, না দিল্লি না হই দিল্লি না হই পিন্ডি, এরকম একটা কথা বলেছে, যদিও পিন্ডি এখন ওখানে না, এখন ইসলামাবাদ। তো সুতরাং এই পাকিস্তান বা এটাকে অনেকে মনে করে যে ভারতকে খুশি করার জন্য পিন্ডির বিরুদ্ধে বলছে, আর ভারতকে তো ওনারা পছন্দ করে, ওনাদের লোকরা ভারতে গিয়ে থেকে আসছে বহুদিন, ইত্যাদি ইত্যাদি। আমি পরিশেষে একটি কথা বলবো যে মহসিন ভাই, আপনাদের ঐতিহ্যবাহী দল মুসলমান জাতীয়তা বোধ আপনাদের মধ্যে আছে, 90% হলো মুসলমান বাংলাদেশের। শুধুমাত্র সরকারের বদনাম করে, বিএনপির বদনাম করে আমরা নিজেদের মধ্যেও যেন ভাগাভাগি না করি। আসুন দেশটাকে বাঁচানোর জন্য ছোট দল হিসাবে ছোট ভূমিকা রাখি। আপনার সাথে অনেকবার আমার কথা হয়েছে, এই টকশোর মধ্যে আগামীকাল পরশুর মধ্যে আমি আরেকবার আপনার সাথে কথা বলবো। তারপরে আসেন আমরা ছোটরাই এক প্ল্যাটফর্মে হই না, দেখবেন আজকে 40টা দল আমাদের সাথে আছে ছোট, কিন্তু সরকার ডাকে 30টা দলের। আপনারাও তো নিবন্ধিত দল, আপনাদের তো ডাকে না। সো এই যে যাদেরকে ডাকে নাই তারা আমরা একসাথে হয়ে ডক্টর ইউনূসকে বলি আমাদের কেন ডাকা হলো না, সেইটুক একত্রিত আমরা হতে পারি না বাঙালি হিসাবে। তো সুতরাং আমি মনে করি যে এই বাংলাদেশে যত বড় বড় সমস্যা হয়েছে মহসিন ভাই, ছোট দল বলছে আপনি মাইন্ড করেন না, আমিও মাইন্ড করি না। যত বড় সমস্যা হয়েছে বাংলাদেশে বড় বড় দলরা করেছে, ছোট দলরা কোনো সমস্যা করে নাই, বরঞ্চ সহযোগিতা করেছে। অতীতে, বর্তমানে করছে, ভবিষ্যতেও ছোট দলগুলি সহযোগিতা করবে। আমার কাছে মনে হচ্ছে বড় দলরা যেভাবে কারাকারি করছে, সেই কারাকারি থেকে মুক্ত করার জন্য ছোট দলরা একত্রিত হচ্ছে। আপনারা ওই আওয়ামী লীগ এবং এনটি আওয়ামী লীগের যে দুই ভাগ হয়েছিল, আশা করি হাবিব ভাই আমার কথাগুলো গুরুত্ব দিয়ে বিএনপি এবং এনটি বিএনপি যেন বাংলাদেশে তৈরি না হয়, সেই দিকে লক্ষ্য রেখে আপনাদের রাজনীতি দর্শন সুনির্দিষ্ট করা উচিত। আসুন ছোট বড় ভুলে, অন্যকে গালাগালি ভুলে আসুন ডাক দেন, একটা ইয়ে করেন, নাহলে এই সরকারকেও সহযোগিতা করা হবে না, এই সরকারও বিপদে থাকবে, আর মজা লুটবে ভারত। তো ভারত থেকে দেশকে বাঁচানোর জন্য আসুন সবাই একত্রিত হই, কাদা ছোড়াছুড়ি না করি, কোরিয়ার না করি। ভবিষ্যতের জন্য পিআরটা জানা দরকার। পিআর এর জন্ম হয়েছে 1800 শতাব্দীতে। তো এই সুতরাং এটা অনেক পুরনো জিনিস, অনেক দেশে এটা একটা নতুন সংস্করণ হয়েছে, এক এক দেশের পিআর এক এক রকম। এখন এই যে ছোট্ট 3টা পয়েন্টের উত্তর দেই। হাবিব ভাই যেটা বললেন, হাবিব ভাই আমরা জাতীয় সংস্কার জোটের পক্ষ থেকে আগামী মাসে, মানে কামিং মাসে আমরা জাতীয় সংলাপ করছি পিআর এর উপরে। আমি আপনাকে দাওয়াত দিব আপার কাছ থেকে নাম্বার নিয়ে, আর মহসিন ভাইয়ের নাম্বার আমার আছে, উনিও দাওয়াত পাবেন। তো এখন সরকার নরবর হবে, এটা ঠিক আছে, নেপালে হয়েছে, কিন্তু এটা তো আমরা এখানে অল্টার করব। সরকার যাতে নরবর না হয় কি করা যায়, যে যেই দল সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করবে তারা সরকার গঠন করবে, একটা সময় দেওয়া হবে কারা কারা তার সাথে আছে, সরকারি দলে যাওয়ার জন্য অনেকেই আপনারা পাবেন। গেল, তারপরে বলে দেওয়া হলো যে এটা অনাস্থা যদি আসে নিম্ন কক্ষে, এটা যাবে উচ্চ কক্ষে। উচ্চ কক্ষ যদি মনে করে যা না অনাস্থা ঠিক না, তাহলে ওখান থেকে ব্যাক করবে। আর যদি উচ্চ কক্ষ মনে করে যে এটা অনাস্থা সঠিক, তাহলে এটা রেফারেন্ডামে যাবে। তাই এইটুক করতে করতে একটা দলের জনপ্রিয়তা হারাতে 2.5 বছর লেগে যায়, আর ওইটুক 3টা ধাপ যেতে যেতে আরো 2 বছর চলে যাবে। সো এইটা সরকার নরবর না হওয়ার জন্য মেকানিজম দেওয়া সম্ভব। আপনি স্বতন্ত্র কথা বলেছেন, আমি যে এই 100 পাতার ইংরেজি বাংলা ইয়ে করছি, পেপার তৈরি করছি, এখানে স্বতন্ত্র প্রার্থী সরাসরি একটা মার্কা নিবে ইয়ে থেকে, ইলেকশন কমিশন থেকে।
তো সকল স্বতন্ত্র কত পেল এটাও বের করা সম্ভব, একাধিক স্বতন্ত্র দাঁড়ালে কি হবে ওটাও আমরা এখানে সাজেস্ট করছি, কারণ এটা তো নতুন করে বাংলাদেশে অল্টার করে নিতে হবে। আর এটা হলো একজন প্রার্থী মারা গেলে দুইটা পদ্ধতি আমরা রিকমেন্ড করছি। একটা হলো ওই দলের সেকেন্ড ম্যান, তাতে করে আপনাদের নেতা তৈরি হবে। ওই দলের সেকেন্ড ম্যানকে ওই দল দিতে পারে যে আমার উনি মারা গেছে, ওনার পরিবর্তে উনি এমপির দায়িত্ব পালন করবে, অথবা সেখানে আবার মার্কা দিয়ে ইলেকশন হবে, আপনাদের পপুলারিটি থাকলে পাস করবেন, নাহলে এইভাবে পিআর কে নিয়ে আমি মনে করি এইবার পিআর না হলেও অদূর ভবিষ্যতে পিআরে যেতে হবে মানুষ বাঁচানোর জন্য, হত্যা রোধ করার জন্য। হত্যা রোধ করার যদি অন্য কোনো পথ থাকে, আমি মেজর আফসারি এবং আমাদের জোট আমরা সবাই মেনে নিব। আমরা হত্যা মারামারি কাটাকাটিটা বন্ধ করতে চাই এবং আলটিমেটলি আমরা মার্কা দেখেই ভোট দেই। সো এর একটা সেমিনার আমরা করব, আপনারাও টক শো বাড়িয়ে দেন পিআর এর ভালো মন্দ নিয়ে, তাহলে আমার মনে হয় জনগণ উপকৃত হবে। ইট ইজ ভেরি সিম্পল, বুঝতে চাইলে যে কোনো জিনিস সহজ আপনি যদি জানেন, এটা রকেট আবিষ্কার করা হলো, আর যদি না জানেন, না জানতে চান, সেটা অনেক কঠিন। আসুন আমরা পিআর সম্পর্কে জানার চেষ্টা করি এবং তার মাধ্যমে জনগণ, জাতি এবং দেশকে রক্ষা করি। ধন্যবাদ সবাই।